হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট ২ সেশন ২০২৪-২৬-এ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 চ্যাপ্টার 1, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম, এর ১৩টি গুরুত্বপূর্ণ পর্ব আমরা আলোচনা করেছি। আজকে আমরা ১৪ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা নির্মিতিবাদ এবং নির্মিতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন শিখন বিজ্ঞানের দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সেই আলোচনাটি কন্টিনিউ করব। নির্মিতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের বহুমুখী ব্যাখ্যা বলতে কি বোঝো? শিক্ষার্থীরা যখন নিজেদের দলের মধ্যে আলোচনা করার সঙ্গে সঙ্গে অন্য দলের সঙ্গে লিখিত পাঠ এবং নিজেদের ব্যাখ্যা দুটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থী নিজের ব্যাখ্যার পক্ষে যুক্তি দেবে, তখন সেটিকে বহুমুখী ব্যাখ্যা বলা হয়। অর্থাৎ নিজের দলের সঙ্গে অন্যান্য যারা সঙ্গীরা আছে তাদের সঙ্গে আলোচনা করবে এবং আরও যে অন্য দলগুলি আছে তাদের যে যুক্তিটা পেশ করছে সেই যুক্তির সপক্ষে বা বিপক্ষে গিয়ে নিজের মতো করে নিজের যুক্তির পক্ষে কিছু বলবে, তখন সেটিকে বহুমুখী ব্যাখ্যা বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক বহুমুখী উপস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষার্থীরা বিষয়টিকে বিভিন্নভাবে উপস্থাপন করলেও তারা বুঝতে পারবে তাদের বহুমুখী উপস্থাপনার মাধ্যমে সাধারণ রীতি ক্রমশ উপস্থাপিত হচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন দিক থেকে বিষয়টিকে উপস্থাপন করলেও তারা বুঝবে যে প্রত্যেকটা দিকের মধ্যে একটি মিল আছে এবং সেটাই হচ্ছে বহুমুখী উপস্থাপনা, যে যার থেকে আমরা একটি সাধারণ রীতি বা উপস্থাপনা খুঁজে বার করব। পরের প্রশ্ন হচ্ছে, নির্মাণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের শিখন বিজ্ঞানের দিক বিচারকরণ বা মূল্যায়ন বলতে কি বোঝো? বিষয়ের ধারণা গঠন ও নির্মিতি গঠন সঠিক হলো কিনা তা বোঝার জন্য বিচার করা বা বিচারকরণ বা মূল্যায়ন করা হয়। এর জন্য অভিজ্ঞাপত্র ব্যবহার করা হয়। শিক্ষার্থীর আগ্রহ, সক্ষমতা ইত্যাদির ওপর নির্ভর করে শিক্ষার্থীদের সামনে অভিজ্ঞাপত্র উপস্থাপন করতে হয় এবং অভিজ্ঞাপত্র অবশ্যই জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতামূলক প্রশ্ন উত্তর রাখতে হবে। এরপরে বিচারকরণ বা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের কি ভূমিকা লেখো? শিক্ষক শিখন ও সমস্যা সমাধানে সহায়তা করবেন। শিক্ষক শিক্ষার্থীকে সংকেত দান, স্মরণ করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেবেন এবং প্রশ্ন করতে সহায়তা করবেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষার্থীদের বিচারকরণের ব্যবস্থা করবেন এবং শিক্ষক নিরপেক্ষ বিচারকরণ করবেন। অর্থাৎ অভিজ্ঞাপত্র উপস্থাপন করবে এবং কোথাও যদি সমস্যা থাকে তাহলে শিক্ষক সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সাহায্য করবে। যেমন সংকেত দেবেন, হিন্টস বলে না, হিন্টস দেওয়া, তো স্মরণ করিয়ে দেওয়া কোনো একটি বিষয়কে উপস্থাপন করে সরাসরি উত্তর না বলে দিয়ে সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেবেন, নিজে প্রশ্ন করবেন এবং তাদেরকেও প্রশ্ন করতে সহায়তা করবেন। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীরা যে আচরণগুলি করবে তার ভিত্তিতে শিক্ষার্থীদের বিচার করার ব্যবস্থা করবে এবং শিক্ষক নিরপেক্ষভাবে বিচার করবে। পরের প্রশ্ন হচ্ছে, 5E শিখন মডেল বলতে কি বোঝো? 5E শিখন মডেল বলতে বোঝায় শিক্ষাদানের একটি গঠনমূলক বা কনস্ট্রাকটিভ পদ্ধতি, যেখানে শিক্ষার্থী নিজে সক্রিয়ভাবে শেখার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। এই মডেলটি বিজ্ঞানের শিক্ষায় বেশি ব্যবহৃত হলেও অন্যান্য বিষয়ের জন্য প্রযোজ্য। 5E শিখন মডেল শিক্ষার্থী কেন্দ্রিক, অভিজ্ঞতা ভিত্তিক ও কার্যকর শিখন পদ্ধতি, যা শিখনকে আনন্দময় ও অর্থবহ করে তোলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদ শিখন মডেলের 5E বলতে কি বোঝানো হয়েছে, বা 5E শিখন মডেলের 5টি পদক্ষেপ কি কি? শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করে, তাকেই নির্মিতিবাদ বলা হয়। এই জ্ঞান নির্মাণের 5টি শিখন মডেলের 5টি পদক্ষেপ হলো: 1. সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট ফেজ, উদ্ভাবন বা এক্সপ্লোরেশন, ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, বিস্তৃতি বিবরণ যোগ করা অর্থাৎ ইলাবোরেশন এবং মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েশন। এই হচ্ছে 5টি পদক্ষেপ। পাঠ পরিকল্পনার প্রধান 3টি স্তর কি কি? অর্থাৎ এখানে কিন্তু ব্যাপ্ত পাঠের কথা বলা হয়েছে, কারণ এটাই ব্যাপ্ত পাঠ একমাত্র শ্রেণীকক্ষে পরিচালিত হয়। শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তু তুলে ধরার জন্য যে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের সাহায্য নেওয়া হয় তার মূলত 3টি স্তর। ফার্স্ট হচ্ছে আয়োজন স্তর বা প্রিপারেশন স্টেজ, উপস্থাপন স্তর অর্থাৎ প্রেজেন্টেশন স্টেজ এবং মূল্যায়ন স্তর বা ইভ্যালুয়েশন স্টেজ।
পরের প্রশ্ন হচ্ছে 5E শিখন মডেল কিভাবে পাঠ পরিকল্পনায় সংযুক্ত অথবা পাঠ পরিকল্পনায় সহায়তা করে। 5E শিখন মডেল 5টি পদক্ষেপ আসলে পাঠ পরিকল্পনার অন্তর্ভুক্ত, যেমন সংযুক্তিকরণ হচ্ছে আয়োজন বা প্রস্তুতি স্তরের অন্তর্ভুক্ত, উদ্ভাবন, ব্যাখ্যা এবং বিস্তৃতি বিবরণ যোগ করা উপস্থাপন স্তরের অন্তর্ভুক্ত, এবং শিক্ষার্থী কতটা বিষয়বস্তু আয়ত্ত করতে পারলো তা জানার জন্য মূল্যায়ন করা হয়। তাহলে আমরা দেখছি যে 5E শিখন মডেলের যে 5টা স্তর বা 5টা পদক্ষেপ সেগুলো কিন্তু আসলে পাঠ পরিকল্পনার অন্তর্ভুক্ত। উপস্থাপন স্তরের অন্তর্ভুক্ত রয়েছে উদ্ভাবন, ব্যাখ্যা এবং বিস্তৃতি বিবরণ যোগ করা। পরের প্রশ্ন হচ্ছে একটি কার্যকরী পাঠ পরিকল্পনায় কিভাবে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান জাগ্রত করা, সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, ধারণা স্পষ্ট করা, বাস্তব জীবনের সঙ্গে সংযোগ ঘটানো এবং শিখনের অগ্রগতি যাচাই করা যায় তা আলোচনা করুন। অর্থাৎ একটি পাঠ পরিকল্পনার মধ্যে দিয়ে কিভাবে শিক্ষার্থীদের তারা যে আগে অভিজ্ঞতাটা অর্জন করেছে বা তাদের যে মধ্যেকার পূর্ব জ্ঞান রয়েছে সেটা কিভাবে দেখা যায় বা কিভাবে ধারণা করা যায়, সক্রিয় অংশগ্রহণ করানো যায় কিভাবে, এবং ধারণার যদি অস্পষ্টতা থাকে সেটাকে কিভাবে স্পষ্ট করা যায়, এবং যে বিষয়টি পড়ানো হচ্ছে সেটাকে বাস্তব জীবন অর্থাৎ প্রতিদিনের যে জীবন তার সাথে কিভাবে সংযোগ করা যায় এবং শিখনের অগ্রগতি এবং কিভাবে তার অগ্রগতি যাচাই করা যায় আলোচনা করো। অর্থাৎ এখানেও আমরা দেখছি যে এখানেও 5E শিখন মডেলের একটি বিষয়টিকে তুলে ধরা হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, একটি কার্যকরী পাঠ পরিকল্পনায় প্রথমেই শিক্ষার্থীদের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে একটি কার্যকরী পাঠ পরিকল্পনায় প্রথমেই শিক্ষার্থীদের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করা হয়। এতে শিক্ষার্থীর বিষয়টির সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হতে পারে। অর্থাৎ আমরা যে আয়োজন স্তরে যে প্রশ্ন করছি, কিছু একটা দেখাচ্ছি, তাদেরকে গল্প বলছি, এর মধ্যে দিয়ে তাদের পূর্বজ্ঞান যাচাই এবং তাদেরকে পড়াশোনায় আগ্রহী করছে। এতে শিক্ষার্থী বিষয়টির সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হয়। এরপর বিভিন্ন কার্যকলাপ, আলোচনা, পর্যবেক্ষণ বা কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয় যাতে তারা নিজেরাই বিষয়টি আবিষ্কার করার সুযোগ পায়। এরপর শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে মূল ধারণাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন এবং বিভ্রান্তি দূর করেন। এই পর্যায়ে শিক্ষার্থীরা বিষয়টির সঠিক অর্থ ও ব্যবহার বুঝতে সক্ষম হয়। পরে শেখা জ্ঞানকে বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে যুক্ত করে প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়, ফলে শিক্ষা স্থায়ী ও অর্থবহ হয়। সবশেষে প্রশ্ন উত্তরের কাজ, পর্যবেক্ষণ ও লিখিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখনের অগ্রগতি যাচাই করা হয়। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয়, অর্থবহ ও স্থায়ী শিখন সম্ভব হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা 5E শিখন মডেলকে শ্রেণীকক্ষে পাঠদানের সময় ব্যবহার করতে পারি। এর পরের প্রশ্ন হচ্ছে আধুনিক শিক্ষাদানে শিক্ষার্থীদের চিন্তন বিকাশ, সমস্যা সমাধান ক্ষমতা বৃদ্ধি ও স্থায়ী শিখন নিশ্চিত করতে ধাপে ধাপে পরিচালিত পাঠ্যের ভূমিকা আলোচনা করো। আধুনিক শিক্ষাদানে ধাপে ধাপে পরিচালিত পাঠ শিক্ষার্থীদের চিন্তা শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আগ্রহ সৃষ্টি করে শিক্ষার্থীদের শেখার প্রতি উদ্বুদ্ধ করা হয়। এরপর কার্যকলাপ ও অভিজ্ঞতার মাধ্যমে তারা সক্রিয়ভাবে শিখনে অংশগ্রহণ করে। প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে মূল ধারণা স্পষ্ট হয় এবং শেখার জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ পায়। সবশেষে মূল্যায়নের মাধ্যমে শিখনের অগ্রগতি যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় শিখন হয় অর্থবহ ও কার্যকরী এবং স্থায়ী। ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 10টি প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।